যে সিনেমা ভালো লাগে না যেগুলো আমরাও ছোটবেলায় দেখতাম না, আমরা আজকে ভারতবর্ষের যে নন ফিকশনের কথা আমি আলোচনা করছি সেটা তো তার থেকে সম্পূর্ণ একটা আলাদা বর্ণ। মানে যে কারণে আমি ডকুমেন্টারি বলছি না, ডকুমেন্টারি ছিল যে ফিল্ম ডিভিশন বানাতো, বললাম যেটা কিছু লোক ভয়েস ওভার দিত, কিছু ইমেজ চলতো, তারপর কিছু ইনফরমেশন। যে ডকুমেন্টারি সিনেমা বহু লোক বানায় এখনো, যদি বিখ্যাত ফিল্ম মেকারদের দেখো গিয়ে, তারা যে রুজির জন্য যে সিনেমাটা বানায় সেটা হচ্ছে এই ডকুমেন্টারি সিনেমা। এই ডকুমেন্টারিটা রিজেক্টেড, আমিও দেখবো না, আমরাও দেখতামও না। ফিল্ম ডিভিশন যখন দেখাতো আমরা দেখতে যেতাম না, আমি অন্য সিনেমা দেখবো, আমি শোলে দেখবো, আমি ওই সিনেমাটা দেখতে যাবো। কিন্তু আমি যে নন ফিকশন সিনেমাটার কথা বলছি, যেটা ধরো লেট 80s থেকে ইমার্জ করা শুরু করলো, আস্তে আস্তে করতে করতে 90s এসে এটা গ্রোথ হলো, করতে করতে 20th সেঞ্চুরিতে এসে, মানে 21st সেঞ্চুরিতে এসে সেটা একটা ইমেন্সলি পাওয়ারফুল হয়ে গেল, যেটা সারা পৃথিবীতে রেকগনাইজ। কিন্তু আমাদের দেশে দেখছে না। আমি বলছি এবার হচ্ছে এই যে এন্টারটেইনমেন্ট ব্যাপারটা কি, কোন ছবিটা এন্টারটেইনিং আর কোন ছবিটা এন্টারটেইনিং নয়, এটা কে ডিসাইড করবে? খবরের কাগজ, মিডিয়া, কে ডিসাইড করবে? এটা তো না দেখলে ডিসাইড করা যাবে। এবার এটা হচ্ছে 1 নম্বর, লোকে তো দেখতে হবে, লোকে তো ডিসাইড করবে যে এটা এন্টারটেইনিং, দেখছেই না। কিছু মিথ আছে যে অমুক কিছু এন্টারটেইনিং নয়। আমার ছোটবেলা থেকে কীর্তন শুনতে খুব খারাপ লাগতো, কীর্তন শুনলে রাগ হয়ে যেত। আমি হঠাৎ সুন্দরবনে গিয়ে একটা পালা কীর্তন শুনলাম, আমি পাগল হয়ে গেলাম। কারণ কীর্তন বলে আমরা ছোটবেলায় পাড়ায় পাড়ায় এটা ওটা যা শুনেছি ওটা জঘন্য জিনিস। কিন্তু আমার জীবনে একবার অভিজ্ঞতা হয়ে গেল, সুন্দরবনে একটা গ্রামে 2500 লোক সারা রাত জেগে কীর্তন শুনছে, যাত্রাও নয়, কীর্তন, পালা কীর্তন। তো আমি যদি ওই জায়গাটা না পৌঁছতাম, আমার সারা জীবন আমার কাছে কীর্তনটা ওরকমই লাগে, কীর্তন শুনলে আমি বিরক্ত হতাম। ইটস লাইক দ্যাট, ডিসাইড করবে, পৌঁছয়নি মানুষের কাছে। এবার আমি তোমার মানে ধরো কতগুলো ছবি, যদি কোনো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জায়গা থেকে আমি তোমার বলছি, ধরো আমার ছবি ওয়ে ব্যাক হোম যে পরিমাণে লোকে দেখেছে আর যে পরিমাণে লোকে দেখতে চেয়েছে, এখনো দেখতে চায়, এই ছবিটাকে যদি প্রপারলি, আমি রিলিজও করেছিলাম 2 সপ্তাহ নন্দনে, তার মধ্যে অনেকগুলো হাউসফুল শো হয়েছিল, ইট ওয়াজ লাইক রিসেন্টলি সাকসেসফুল। এই ছবিটাকে যদি প্রপারলি রিলিজ করা যায়, এবং আরো মানে আমি আমার উদাহরণ দিচ্ছি, তারা মেনি ফিল্মস যেগুলোকে করা। আরেকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে এখন এত ধরনের ডকুমেন্টারি হচ্ছে। ধরো ওয়ে ব্যাক হোম যদি আমি ক্লেম করি, ইটস অলসো বিকজ ইটস আ স্ট্রং স্টোরি টেলিং, এটাও এন্টারটেইনিং, এনগেজিং। এবং এনগেজিং স্টোরি মানে এন্টারটেইনমেন্ট মানে তো খালি নৃত্যগীত নয়, এনগেজিং স্টোরি যেটা মানুষের ভালো লাগে, সেটা নাচ গান থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে নেক্সট লেভেলে, মানে এরকম শয়ে ভালো ছবি তৈরি হয় ডকুমেন্টারি সিনেমা ভারতবর্ষে। 1 বছরে না হোক, অন্তত তোমায় আমি যদি 10 বছর একটা সময় দিই, আমি 100টা এনগেজিং সিনেমা দেখিয়ে দেবো, যেটা লোককে দেখলে পরে দেখবে সেটা। আমি বলছি নেক্সটটা বলে, নেক্সট হচ্ছে এন্টারটেইনিং ডকুমেন্টারি হওয়া সম্ভব কিনা। এন্টারটেইনমেন্টকে যদি আমি খুব ট্রিভিয়াল অর্থে দেখি, যেটা দেখে লোকে এনজয় করবে, হাসবে, হাততালি দিয়ে উঠবে, কোনো দুঃখ থাকবে না, বা দুঃখ থাকলেও সেটাকে এমন ভাবে থাকবে যেটা অন্য লেভেলে গিয়ে লোককে কানেক্ট করতে পারে, সেই লেভেলেও ছবি তৈরি হয়। আমি জানি না তুমি দেখেছো কিনা সুপারম্যান অফ মালেগাঁও। হ্যাঁ, অদ্ভুত ছবি, অদ্ভুত হিউমার রয়েছে, অদ্ভুত ফান রয়েছে, এবং সেখানের মধ্যে দিয়ে একটা জার্নি রয়েছে যেখান থেকে দর্শক কানেক্ট করতে পারে, হাসে, লাফিয়ে ওঠে, হাততালি দেয়। এই যে এক ধরনের এন্টারটেনমেন্ট ডকুমেন্টারি বা নন ফিকশন সিনেমা বলা সম্ভব যে, বা তুমি যদি ওয়াগা দেখে থাকো, এটা লাইক মানে ওয়াগা ছবিটা যতগুলো ক্রিটিক্যাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে, তার থেকে বেশি অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে সারা পৃথিবীতে। কারণ ভীষণ এন্টারটেইনিং, ভীষণ কমিউনিকেটিভ, প্রচুর হিউমার রয়েছে, ফান রয়েছে, অনেক সিরিয়াস কথা খুব অল্প সময় মজাদার ওয়েতে বলা আছে। সুতরাং নন ফিকশনে এটা বলা সম্ভব, এই ধরনের ছবিও হচ্ছে। সুতরাং এটা আমি মনে করি না। এবার আমি যদি পাল্টা উল্টো দিক থেকে বলি, কটা ফিচার ফিকশন সিনেমা এন্টারটেইনিং বলো? পুরো তো পাবলিসিটির বম্বার্ডমেন্ট করে লোককে কানে ধরে, কলার ধরে, টেনে হিচড়ে পকেট থেকে টাকা চুরি করে বার করে 200, 250, 500 টাকা বার করে নিয়ে জঘন্য সিনেমা দেখানোর একটা চক্র চলছে।
যে সিনেমা 5টা লোকও দেখে না সেই সিনেমাকে 10-এর 9 দিয়ে খবরের কাগজে পুশ করা হচ্ছে। এন্টারটেইনমেন্টের নাম করে লোক ঠকানোর ব্যবসা চলছে। তার মধ্যে কিছু কিছু ভালো ছবি অবশ্যই আছে, যেগুলো সত্যি দেখতে মজা লাগে, মাথা হালকা হয়ে যায়, তারও দরকার আছে, অবশ্যই দরকার আছে। মানে প্রত্যেকটা আর্ট ফর্মের, সেটা শুধু সিনেমা না, সব আর্ট ফর্মেরই একটা এন্টারটেনমেন্টের ভ্যালু রয়েছে। আবার এন্টারটেনমেন্ট তার সঙ্গে মেসেজ, তার সঙ্গে সিরিয়াস কন্টেন্ট, এই চিরকালীন। রামায়ণ মহাভারতকে তুমি এন্টারটেনমেন্ট দেখলে এন্টারটেনমেন্ট হিসেবে দেখবে, আর সামাজিক মেসেজ হিসেবে তার গভীরে ঢুকলে পরে অন্যভাবে পাবে। এই পালা কীর্তনকে যদি এন্টারটেনমেন্ট হিসেবে দেখো তাই, আর জীবনের গভীর বোধ যদি পেতে চাও সেকেন্ড লেয়ারে ঢুকতে হবে। মানুষ সেটা ঢুকেও, সাধারণ মানুষও সেটার মধ্যেও ঢুকে। সুতরাং মানে আমি মনে করি এটা মানে সবটাই তাই। এবারে কে এন্টারটেনিং নয় আর কোনটা এন্টারটেনিং, এটা যারা বলে দিচ্ছে, মানে একটা বেসিক্যালি তো সবটাই একটা মার্কেট ইকোনমি, এখন একটা কি বলবো চূড়ান্ত একটা ডেকাডেন্স চলছে, এবং সবটাই ম্যানিপুলেটিভ। আমরা ধরো যখন বলি যে টেররিস্টরা অ্যান্টি কনস্টিটিউশন, আমাদের দেশের ধনী মানুষরা সবচেয়ে বেশি অ্যান্টি কনস্টিটিউশন, তারা সবচেয়ে পদে পদে তারা কনস্টিটিউশনকে ম্যানিপুলেট করে, কনস্টিটিউশনকে ভায়োলেট করে। ব্যাংক লোন নিয়ে হাজার হাজার কোটি টাকা তারা শোধ দেয় না, বা ইললিগালি মানুষের থেকে টাকা তোলে, ইললিগালি কনস্ট্রাকশন করে, এনভায়রনমেন্ট লস ভায়োলেট করে, প্রতিদিন প্রতি মুহূর্তে এরা অ্যান্টি ন্যাশনাল যদি কথা হয়, প্রতিদিন অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটিস করে। কিন্তু তুমি যদি অ্যান্টি ন্যাশনাল বলা শুরু করবে, তখন তুমি বলবে হচ্ছে কাশ্মীরিদের। টেররিস্ট বলবে কাদের? জঙ্গল মহলের লোকজনদের টেররিস্ট বলবে, কি অ্যান্টি ন্যাশনাল বলবে, দেশদ্রোহী বলবে, আর এরা দেশদ্রোহী। তো এইভাবে মিডিয়া ওইভাবে তৈরি হচ্ছে কোনটা। সুতরাং তারাই আবার বলে কোনটা একটা এন্টারটেনমেন্ট, কোনটা এন্টারটেনমেন্ট।